রাধানগর গ্রামকে গ্রাম না বলে এক টুকরো দ্বীপ বলাই ভালো। শীতের সকালের মিঠে রোদ্দুর, বর্ষার কাদা আর গরমের লোডশেডিং, এই নিয়েই এখানকার জীবন। খটখটে রোদে তামাটে হয়ে যাওয়া মানুষগুলোর কাছে বাইরের পৃথিবীটা একটা রূপকথার মতো। এখানে 5G তো অনেক দূর, 4G নেটওয়ার্কও স্লো, কিন্তু মানুষের মনের খবরাখবর বাতাসের আগে এক বাড়ি থেকে অন্য বাড়ি পৌঁছে যায়। আর এমনই ধুলো মাখা মেঠো পথ আর দুপাশে অযত্নে বেড়ে ওঠা আগাছার জঙ্গল ভেদ করে যে রাস্তাটা সোজা গ্রামের শেষ মাথায় চলে গেছে, সেখানেই দাঁড়িয়ে আছে জরাজীর্ণ একতলা একটা বাড়ি। নীল সাদা চুনকাম এখন বিবর্ণ হয়ে খসে পড়ছে। দরজার ওপর ঝোলানো মরচে ধরা লোহার বোর্ডে অস্পষ্ট অক্ষরে লেখা রাধানগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাস্তা বলতে ওই লাল মোড়ামের একটা সরু ফালি রাস্তা। গ্রামে আধুনিক সুযোগ সুবিধার অভাব থাকলেও মানুষের অভাব অভিযোগের শেষ নেই। বেলা তখন প্রায় 11টা। স্বাস্থ্যকেন্দ্রের বাইরে রুগীর লম্বা লাইন। কেউ জ্বর নিয়ে এসেছে, কারো হাতে ব্যান্ডেজ। ভেতরে ঘর ঘর শব্দে একটা পুরনো টেবিল ফ্যান ঘুরছে, যা বাতাসের চেয়ে শব্দই বেশি করে। টেবিলের ওপাশে বসে আছেন তরুণ ডাক্তার বিক্রম চ্যাটার্জি। কুচকুচে কালো চুল, তীক্ষ্ণ নাক আর চশমার আড়ালে বুদ্ধিদীপ্ত একজোড়া চোখ। বিক্রম খাস উত্তর কলকাতার ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান। মাস দুয়েক হলো তার এখানে পোস্টিং হয়েছে। বাবা চেয়েছিলেন ছেলে কলকাতার কোনো নামকরা হাসপাতালে প্র্যাকটিস করুক, কিন্তু বিক্রম জেদ ধরেছিল গ্রামের মানুষের সেবা দিয়েই ও কর্মজীবন শুরু করবে। ঘরের এক কোণে ফাইল গোছাতে গোছাতে কম্পাউন্ডার অবিনাশ বাইরের লম্বা লাইনের দিকে তাকিয়ে মুখ ঝামটা দিল। আরে ও গদাধর, অত উঁকিঝুঁকি কিসের? হ্যাঁ, ডাক্তারবাবু কি পালিয়ে যাচ্ছে নাকি? লাইনে দাঁড়াও, এক এক করে ডাকছি। অবিনাশ ঘরের ভেতরে এসে টেবিলের ওপর একটা ফাইল রাখল। বিক্রম তখন কপালে হাত দিয়ে একটা প্রেসক্রিপশন লিখছিল। হ্যাঁ, ডাক্তারবাবু একটু চা আনাবো? আজ রুগীর চাপ বেশি। কলকাতা থেকে আপনি নতুন এসেছেন, বামুনবাড়ির ছেলে, এই কড়া রোদ আর ধুলো আপনার সইবেনি। একটু জিরিয়ে নিন। আরে না না অবিনাশ, ওসব প্রয়োজন নেই, ওসব ম্যানেজ হয়ে যাবে। আমি একদম ঠিক আছি। তুমি বরং পরের জনকে ডাকো। শুনুন ডাক্তারবাবু, একটা কথা বলি। এটা রাধানগর গ্রাম, এখানকার মানুষগুলো না একেবারে মূর্খ, বুদ্ধিশুদ্ধি নেই, একেবারে গিয়েও ওদের একদম বেশি মাথায় তুলবেননি। এই আপনি যে ওদের সঙ্গে গপ্প করেন, সাহায্য করেন, ওসবের দরকার নেই। ওষুধ লিখে বিদায় করে দেবেন, নইলে রোজ রোজ বিকেল করেই যাবে। অবিনাশ, ডাক্তারদের কাজ কিন্তু শুধু ওষুধ দেওয়া নয়, মানুষের মনের ভয় কাটানোটাও ডাক্তারদের একটা কাজ। যাই হোক, তুমি বাইরে গিয়ে পরের জনের নাম ধরে ডাকো। যাও যাও, দেরি হয়ে যাচ্ছে, অনেকে বসে আছে, সবার কথাই শুনতে হবে। যাও। অবিনাশ বিড়বিড় করতে করতে বাইরে চলে গেল। বিক্রমের এই দয়া ওর কাছে বড্ড বাড়াবাড়ি মনে হয়। হ্যাঁ, পরের জনকে। ও মনি, আয় আয়, ভেতরে আয়। ঘরের ভেতরে ঢুকলো বছর 25-26-এর এক মহিলা, নাম মণি। কিন্তু তার শরীর দেখে মনে হচ্ছে বয়স যেন 40 ছুঁই ছুঁই। চোখের নিচে কালি, গালের হাড় বেরিয়ে এসেছে। পা টেনে টেনে কোনো মতে এসে টুলের ওপর বসল সে। বসুন, ওইখানে বসুন। বলুন তো, কি অসুবিধে? মণি দীর্ঘশ্বাস ফেলে বলা শুরু করলো। ডাক্তারবাবু, শরীর আর চলে না গো, বুক ধরফর করে,
সব সময় যেন মাথা ঘোরে। একটু কাজ করলেই মনে হয় আকাশ পাতাল সব দুলছে। বিক্রম মনির চোখের পাতা টেনে পরীক্ষা করল। একেবারে ফ্যাকাশে সাদা, রক্তাল্পতা চরমে। রক্তের খুব অভাব শরীরে। বাড়িতে খাওয়া দাওয়া ঠিকমতো করেন নাকি করেন না? আর আপনি এত দুর্বল কেন? মনি কিছু বলার আগেই অবিনাশ পাশ থেকে ফোড়ন কাটল। বলবে আর কি, বিয়ের পর 6 বছরে 4টে বাচ্চা। এই তো কোলে যেটা আছে ওটার মোটে 1 বছর বয়স। শরীর টানবে কি করে? কোলের বাচ্চাটা তখন একেবারে ঘুমিয়ে কাদা। ওকে একটু ভালো করে বুকের কাছে চেপে ধরল মনি। বিক্রম পেনটা টেবিলের ওপর রেখে মনির দিকে স্থির দৃষ্টিতে তাকালো। ওর গলায় বিরক্ত নয়, বরং এক রাশ করুণা ঝরে পড়ল। বলো কি অবিনাশ? এই যে মণিমালা দেবী, আপনার শরীরের এমন অবস্থা কেন বুঝতে পারছেন? আরে বাবা শুনুন, একটা বাচ্চা হওয়ার পর অন্তত 3টে বছর সময় দেওয়া উচিত। আরে বাবা, শরীরটা তো আর যন্ত্র নয়, বোঝার চেষ্টা করুন। দেখুন, একটার পর একটা বাচ্চা হলে আরে বাবা আপনার তো নিজের জীবনটাই বিপন্ন হবে। আর ধরুন, ভগবান না করুন আপনার কিছু একটা হয়ে গেল, আপনি রইলেন না, তখন এই ছোট ছোট বাচ্চাগুলোকে কে দেখবে? কি বুঝতে পারছেন আমার কথা? মণিমালা মাথাটা নিচু করল, তারপর কোনো ক্রমে বলল, আমরা গ্রামের মানুষ বাবু, আমাদের কি সব নিজের হাতে থাকে? ওনার ইচ্ছে হলে আমি কি করি বলেন? দীর্ঘশ্বাস ফেলল বিক্রম। মেয়েগুলো এখানেই মরেছে। আচ্ছা শুনুন, এই আমি এই টনিকটা আর এই আয়রন ট্যাবলেটটা লিখে দিলাম। আর আপনার স্বামীকে বলবেন একদিন সঙ্গে করে নিয়ে আসতে। আমি কথা বলবো। আপনাকে অন্তত 3টে বছর এখন সাবধানে থাকতে হবে, বুঝতে পারছেন? আরে বাবা, নিজের যত্ন না নিলে বড় বিপদ হয়ে যাবে তো। বাচ্চাটাকে টেনে নিয়ে কোনো রকমে উঠে দাঁড়ালো মণি। ও জানে বিক্রমের কথাগুলো ধ্রুব সত্য, কিন্তু তার সংসারে এসব মানা কতটা কঠিন সেটা তো ডাক্তারবাবু বুঝবেন না। পরপর মেয়ে হয়েছে তার, যতদিন না ছেলে হবে ততদিন এই যন্ত্রণা সহ্য করতেই হবে। এর চেয়ে অবশ্য মরে যাওয়া অনেক ভালো, কিন্তু এই দুধের শিশুগুলোর জন্য মরতেও পারে না। মনি বেরিয়ে যেতেই বিক্রম এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল। এই কুসংস্কার আর এই চেতনার অভাব, মানুষের মনে জমে থাকা এই সবের পাহাড় ভাঙতে অনেক সময় লাগবে বিক্রমের, লড়তেও হবে অনেক। ডাক্তারবাবু, এদের বুঝিয়ে লাভ নেই। এদের কাছে বাচ্চা হওয়া মানে হলো ভগবানের দান। আহা ঠিক আছে, ভগবানের দান তো বটেই অবিনাশ, কিন্তু তার জন্য মায়ের জীবন তো আর বলি দেওয়া সাজে না, তাই না? ঠিক আছে, তুমি এক কাজ করো, পরের জনকে ডেকে নাও। অবিনাশ আবার বাইরে গেল পেশেন্টকে ডাকতে। বাইরে তখন এক বয়স্ক মহিলার সঙ্গে ঘোমটা টেনে দাঁড়িয়ে আছে এক তরুণী। কপালে সিঁদুর নেই, পরনে এক পেঁচে সাদা শাড়ি। মেয়েটার চোখ দুটো বড্ড ক্লান্ত, কিন্তু তার মধ্যেও এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। এই যে এই ঘুমটা দিয়ে কোনায় বসে আছো, এসো ভেতরে এসো, দেরি করো না, রুগী আরো অনেক আছে। দরজা ঠেলে এবার ঘরে ঢুকলো এক তরুণী, তার সাথে তার শাশুড়ি। মেয়েটার হাঁটার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তার খুব কষ্ট হচ্ছে, সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। আসুন আসুন আসুন, বসুন। তা কি নাম আপনার? এগে ওর নাম
কুসুম, আর আমি বিমলা, আমি ওর শাউরি। বিক্রম এবার একটু বিরক্ত হলো। বিমলার দিকে তাকিয়ে তারপর সরাসরি কুসুমের দিকে তাকালো। আচ্ছা, কি হয়েছে আপনার? কুসুম কিছু বলার আগেই বলে উঠল বিমলা। বলি, ও ডাক্তার, ও আর কি বলবে, লাজে তো মুখ ফুটে কথা কইতে পারছে না। গত 7 দিন ধরে মেয়েটা পিঠের ব্যথায় মরে যাচ্ছে, যেন আগুনের ছ্যাঁকা দিচ্ছে কেউ। ছোট্ট একটা ফোড়া হয়েছিল, এখন সিটে লাল হয়ে ফুলে ঢোল। আরে ফোঁড়া তো অত সহজ ব্যামো নয় মা, ডাক্তারবাবুকে দেখতে দাও। কুসুমের চোখের দিকে তাকিয়ে বলল বিক্রম। আচ্ছা, আপনার পুরো নাম আর বয়সটা বলুন তো। খুব নিচু স্বরে নাম বলল কুসুম। কুসুম কুসুম ভট্টাচার্য, বয়স 23-24 হবে। বিক্রম ভালো করে দেখল কুসুমকে, তারপর বলল, আচ্ছা কুসুম দেবী, আপনি ওই চেয়ারটা একটু ঘুরিয়ে বসুন তো। আর আপনার ওই কাপড়টা একটু সরাতে হবে। না দেখলে আমি তো বুঝতে পারবো না ওটা সাধারণ ফোঁড়া নাকি বিষ ফোঁড়া। ডাক্তারবাবুর কথা শোনা মাত্রই বিমলা যেন লাফিয়ে উঠল। ও মা, এ কি কথা ডাক্তার? এই কাঁচা বয়সে সমত্তর মেয়ে গায়ে হাত দিবি তুই? গেরস্ত ঘরের বউ, ওর কাপড় সরানোর কথা বললি কেন? তোর কি বামুনকুলের শিক্ষা নেই? ঘরের শান্ত পরিবেশটা মুহূর্তেই উত্তপ্ত হয়ে উঠল। শুনুন মা, আমি ডাক্তার, আমার কাছে রোগী মানে শুধুই রোগী। আর ওই কি বামুনকুলের শিক্ষার কথা বলছেন না? শাস্ত্রেই তো আছে, শরীর রক্ষা করা পরম ধর্ম। আমি যদি জায়গাটা না দেখি তবে ভুল ওষুধে হিতে বিপরীত তো হতে পারে। না না, ওসব হবে না। ওসব দেখতে গেলে আমাদের 7 গোষ্ঠীর মান মর্যাদা ধুলোয় মিশবে। বামুন ঘরের বিধবা বউ আমার, ওর গায়ে পরপুরুষের নজর লাগলে সমাজে মুখ দেখাবো কি করে? তুমি শুধু চোখের আন্দাজে ওষুধ দাও দিকিনি। আহা, ব্যাপারটা বুঝতে পারছেন না নাকি? চোখের আন্দাজে কি আর বিষ ফোঁড়া সারে? কুসুম দেবী, আপনার তো নিজের কষ্ট হচ্ছে, আরে আপনি অন্তত কিছু বলুন। চিকিৎসা না করলে এই যন্ত্রণা কিন্তু আরো বাড়বে। মাথা নিচু করে আড়ষ্ট গলায় বলল কুসুম। ডাক্তারবাবু, মা যা বলছেন তাই হোক। আপনি আপনি না দেখেই যদি কোনো ওষুধ দেন তো দিন। আমি আমি দেখাতে পারবো না। অবিনাশ অনেকক্ষণ ধরে দেখছে, এবার একটু ধমকে ও বলে উঠল। আরে ডাক্তারবাবু কি মেলায় বসে আছে যে তামাশা দেখবে? উনি চিকিৎসা করতে এসেছেন, এখন জেদ ধরলে বিপদ কিন্তু তোমাদেরই। কম্পাউন্ডার মশাই, নিজের কাজ করো। ডাক্তারবাবুর তো বয়স কম, ওনার মাথা গরম হতেই পারে, কিন্তু তোমার তো জ্ঞানগম্যি হওয়া উচিত। বৌমা আমার সোনার প্রতিমা, ওকে আমি পর পুরুষের সামনে উদম হতে দেব না। তাতে ব্যামো যদি না সারে, না সারো। বিক্রম এক রাশ বিরক্তি নিয়ে চেয়ারে বসে পড়ল। অদ্ভুত তো। ঠিক আছে, আপনাদের যখন জেদই বড় হলো তখন তাই হোক। আমি শুধু ব্যথার আর অ্যান্টিবায়োটিক এই দুটো লিখে দিচ্ছি, কিন্তু বলে রাখছি, এতে কাজ না হলে বা ক্ষত পচে গেলে আমায় কিন্তু দোষ দেওয়া চলবে না। বিক্রম খসখস করে প্রেসক্রিপশন লিখে অবিনাশের হাতে বাড়িয়ে দিল। ওর চোয়াল রাগে শক্ত হয়ে আছে। এই নিন ওষুধ, নিয়ম করে খাওয়াবেন। কুসুম একটিবার মাথা তুলে বিক্রমের দিকে তাকালো। ওর চোখের কোণে এক ফোঁটা জল চিকচিক করে উঠল, কিন্তু পরক্ষণেই শাশুড়ির পিছু পিছু ঘর থেকে বেরিয়ে গেল। বিক্রম স্তব্ধ হয়ে জানলার দিকে তাকিয়ে রইল।
রাধানগর গ্রামটা যেন আজ ওর কাছে একটা দুর্ভেদ্য দেওয়াল মনে হচ্ছে। দেখলেন তো ডাক্তারবাবু, এই হলো গাঁয়ের ঢং। মানুষের জানের চেয়ে মানের দাম বেশি এখানে। কুসুম চলে যাওয়ার পর স্বাস্থ্যকেন্দ্রের ঘর ঘরে পাখাটা যেন আরও বিরক্ত ধরিয়ে দিচ্ছিল বিক্রমের মনে। কয়েকটা দিন কাটলো ঠিকই, কিন্তু বিক্রমের খটকাটা কিছুতেই গেল না। ফোঁড়াটা না দেখেই ওষুধ দিল। এইভাবে কি আর সুস্থ হওয়া যায়? নমস্কার ভালোবাসার মরশুমের বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজ শুক্রবার, তাই তোমাদের জন্য আরও একটা নতুন ভালোবাসার গল্প নিয়ে আমরা হাজির। আজকের গল্প কুসুমকলি। গল্পের লেখিকা অন্তরা, আর গল্প পাঠে তোমাদের বন্ধু অন্তরার সঙ্গে আজ আমিও রয়েছি, তোমাদের বন্ধু প্রীতম। গল্পের অন্যান্য চরিত্রে আমি এবং অন্তরা তো আছি, সঙ্গে রয়েছে জিনিয়া, অনিন্দিতা, মিনহাজুল, শুক্লা এবং চৈতালি। চলো তাহলে শুরু করি গল্প। হঠাৎ প্রেমে আসলো তুফান, ডুবলো তরি মাঝে। স্বপ্নখানা ভাঙতে দেখি সেই তুমি নেই কাছে। বিনিদ্র রাত জাগবে দুজন, দু চোখ ভেজা ঘুম। আবির রঙে রাঙা হবে ভালোবাসার মরশুম। সেদিন বিকেলে আকাশটা বড্ড গুমোট হয়েছিল। বিক্রম লক্ষ্য করল স্বাস্থ্যকেন্দ্রের দরজায় একটা শোরগোল। পরক্ষণেই দেখা গেল বিমলা হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকছে। তার চোখে মুখে এবার আর জেদ নেই, আছে চরম এক আতঙ্ক। বিমলা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলল, ও ও ডাক্তার বাবু, সর্বনাশ হয়ে গেছে গো। বৌমার পিঠ থেকে রক্ত গড়াচ্ছে। আজ তো সে যন্ত্রণায় একদম নেতিয়ে পড়েছে। ও গো, দেখো গো কেউ। বিক্রম এই কথা শোনা মাত্রই তড়াক করে চেয়ার ছেড়ে উঠে পড়ল। কি কি বলছেনটা কি? রক্ত বেরোচ্ছে? বললাম না, ওষুধে কাজ না হলে তখনই খবর দেবেন। কুসুম এবার আর হেঁটে আসতে পারছে না। গ্রামের এক প্রতিবেশী মহিলা ওকে ধরে ধরে কোনো মতে ভেতরে নিয়ে এলো। কুসুমের গায়ের সাদা চাদরের মাঝখানটা লালচে হয়ে ভিজে আছে। যন্ত্রণায় ওর ঠোঁট দুটো নীল হয়ে গেছে। বিক্রম অত্যন্ত কড়া গলায় বলল, অবিনাশ, পর্দাটা টেনে দাও তো। আর মা, আপনি এবারও যদি বাধা দেন তবে আমি কিন্তু সত্যি সত্যি পুলিশ ডাকতে বাধ্য হব। পেশেন্টের প্রাণের মায়া কি আপনার একেবারেই নেই নাকি? বিমলা এই কথা শোনা মাত্র ভয়ে কুঁকড়ে গেল। না না বাপু, পুলিশ ডেকো না। তুমি দেখো, আমার সামনেই দেখো, আমি আর কথা বলবো না। বিক্রম কাঁচি দিয়ে কুসুমের ব্লাউজের পিছনের অংশটুকু সাবধানে কেটে দিল। ক্ষতটা দেখেই বিক্রম আর অবিনাশ দুজনেই শিউরে উঠল। ইস, এটা তো বিস্ফোরা, পেটে ভিতরে ইনফেকশন হয়ে গেছে। ছি, এই যে শুধুমাত্র আপনাদের এই অন্ধ সংস্কারের জন্য মেয়েটার এই অবস্থা হয়েছে। পুরো জায়গাটা পচতে শুরু করেছে। ও মা গো ডাক্তার, এবার কি হবে গো? আরে বাবা থামুন না, দাঁড়ান না, দেখছি তো। বিক্রম যখন ক্ষতস্থানটা পরিষ্কার করার জন্য ওষুধটা তুলো দিয়ে ছোঁয়ালো, কুসুমের সারা শরীর একটা বিদ্যুতের ঝটকায় ধনুকের মতো বেঁকে উঠল। অসহ্য যন্ত্রণায় অবশ হয়ে সে পাশে দাঁড়িয়ে থাকা বিক্রমের হাতটা শক্ত করে খামচে ধরল। ওর নখগুলো বিক্রমের হাতের চামড়ায় বসে যাচ্ছে, কিন্তু বিক্রমের সেদিকে খেয়াল নেই। ঠিক সেই মুহূর্তেই কুসুমের ঘোমটাটা একটু সরে গেল। যন্ত্রণায় পিঠ টান টান হয়ে কুসুম মুখটা একটু উঁচিয়ে ধরল।
বিক্রমের চোখের ঠিক কয়েক ইঞ্চি দূরে কুসুমের টানা টানা দুটো চোখ। ওই চোখের মণি দুটো যন্ত্রণায় কাঁপছে, আর জলের স্তর ভেদ করে যেন এক গভীর নিঃশব্দ আর্তনাদ বেরিয়ে আসছে। বিক্রমের মনে হলো সে যেন এক মুহূর্তের জন্য রাধানগর গ্রামের সব অন্ধকার আর কুসংস্কারের ওপারে কুসুম নামের একটা হারিয়ে যাওয়া মানুষকে দেখতে পেল। কুসুমের তপ্ত নিঃশ্বাস বিক্রমের গাল ছুঁয়ে যাচ্ছে। খুব নিচু আর মোলায়েম স্বরে বিক্রম বলল, আরেকটু সহ্য করুন কুসুম, আমি আছি তো। বিক্রমের গলার সেই আশ্বস্ত করা স্বরটা শুনে কুসুমের শক্ত হয়ে যাওয়া হাতের বাঁধনটা ধীরে ধীরে আলগা হয়ে এলো। সে চোখে চোখ রেখেও পলক ফেলতে পারছিল না। তার মনে হলো ডাক্তারবাবুর হাতের ছোঁয়ায় যন্ত্রণার চেয়েও অনেক বেশি কিছু লুকিয়ে আছে, যা তাকে এক গভীর শান্তি দিচ্ছে। নিজের অজান্তেই তার ঠোঁট দুটো থর থর করে কাঁপল। হয়তো একটা ধন্যবাদ শব্দই তার বুকের কাছে আটকে ছিল। বিক্রম একটু লজ্জিত হয়ে চোখ সরিয়ে নিল, তারপর বলল, অবিনাশ, ব্যান্ডেজটা দাও তো, আর দেরি করা যাবে না। এরপর ব্যান্ডেজ করে দিয়ে বিমলার দিকে তাকিয়ে বলে উঠল বিক্রম, এই যে এই ক্ষত জায়গাটা এখন কিন্তু সবসময় ঢাকা দিয়ে রাখা যাবে না, রোজ ওই ড্রেসিং করাতে হবে, আর এই নোংরা পরিষ্কার করতে হবে দিনে অন্তত 2 বার। এই যে মা, আপনাকেই বলছি, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি বাড়ি গিয়ে এটা করবেন কিন্তু। কথাটা শোনা মাত্রই মুখটা বিকৃত করে বলে উঠল বিমলা, ও মা, ওসব পুজোর ঘা আমি ঘাঁটতে পারিনি বাপু, আমার ঘেন্না করে, আর ওসব দেখলে আমার মাথা ঘোরে। বিমলার এই কথা শুনে শান্ত বিক্রমও মাথা গরম করে ফেলল। তারপর খানিকটা খেঁকিয়ে বলে উঠল, ঘেন্না করে? তার নিজের বাড়ির বউয়ের সেবা করতে ঘেন্না করে কেন? আর লোকলজ্জার সময় খুব তো দরদ উথলে উঠেছিল। বিমলা কিছু বলল না। ও বোধহয় সামান্য ভয় পেয়েছে। দ্রুত মাথাটা নামিয়ে নিল। বিক্রম দেখল কুসুমের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। এই অবস্থায় ওকে রোজ এই রোদ পুড়িয়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা মানে ওর কষ্ট আরো বেড়ে যাওয়া। তাই বিক্রম গম্ভীর স্বরে বলল, ঠিক আছে, আমি কাল বিকেলে ফেরার পথে আপনাদের বাড়ি একবার যাব, কিন্তু মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলে এই অসুখ কিন্তু বাড়বে, সারবে না। কুসুম তখন অস্ফুট স্বরে কিছু একটা বলতে চেয়েও পারল না। বিক্রমের দিকে একবার কৃতজ্ঞ চোখে তাকিয়ে ক্লান্তিতে চোখ বুজল। পরদিন বিকেলে কাজ শেষ করে বিক্রম সাইকেলটা নিয়ে বিমলাদের বাড়ির দিকে রওনা হলো। রাধানগর গ্রামের মূল রাস্তা থেকে একটা সরু আল পথ ধরে কিছুটা ভেতরেই ওদের ঘর। চারপাশটা ঘন আম আর কাঁঠাল বাগানে ঘেরা, যার কারণে দিনের বেলাতেও সেখানে একটা ছমছমে ছায়া পড়ে থাকে। বাড়ির সামনে পৌঁছতেই বিক্রমের চোখে পড়ল অভাবের ছাপ। মাটির দেওয়ালগুলো বর্ষার জলে ধুয়ে একেবারে খসে পড়ছে। চালের খড় অনেক জায়গায় পচে কালো হয়ে গেছে। তকতকে ল্যাপা উঠোনের এক কোণে একটা তুলসী মঞ্চ, আর তার পাশেই একটা জীর্ণ হয়ে যাওয়া দাওয়া। উঠোনে ঘুঁটে দিচ্ছিল বিমলা। বিক্রমকে দেখে অবাক হয়ে গেল। ও মা, ডাক্তারবাবু যে, আপনি সত্যি সত্যি এই গরিবের ঘরে পা দিলেন? আসুন আসুন, ভেতরে আসুন। বিক্রম সাইকেলটাকে একটা গাছে ঠেস দিয়ে দাওয়ায় উঠল। মাটির ঘরের ভেতরটা গুমোট আর অন্ধকার।
ছোট একটা জানলা থাকলেও সেটা ভাঙা কপাট দিয়ে বন্ধ। ভেতরে ঢুকতেই নাকে এলো ভেজা মাটি আর ধূপের একটা মিশ্র গন্ধ। একপাশে একটা নিচু চৌকি, সেখানেই কুসুম শুয়ে আছে। ওর দিকে তাকিয়ে সামান্য হেসে বিক্রম ওর কপালে হাত রাখল। এ তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। মা, আপনি কি জলপট্টি দিয়েছিলেন? কুণ্ঠিত স্বরে বিমলা বলে উঠল। দিয়েছিলাম তো বাবা, কিন্তু বৌমা তো যন্ত্রণায় একদম কুকড়ে আছে। কাল রাত থেকে দানা পানি কিচ্ছু মুখে তোলেনি। বিক্রম চৌকির একপাশে বসল। কুসুম জ্বরের ঘোরে অঘোরে ঘুমোচ্ছিল, কিন্তু বিক্রমের গলার স্বরে তার তন্দ্রা ভেঙে গেল। চোখ মেলে দেখল শহরের ফর্সা মতন ডাক্তারবাবু তার এই ভাঙা ঘরে বিছানার পাশে বসে আছেন। কুসুমের মনে হলো ও যেন স্বপ্ন দেখছে। আপনি এখানে? আপনার তো আসতে কষ্ট হলো। আমার কষ্ট নিয়ে আপনাকে ভাবতে হবে না কুসুম দেবী। আপনি তো সুস্থ না হয়ে আরো অসুস্থ হয়ে পড়েছেন। কই দেখি 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 পিঠের দিকটা একবার। কুসুম আজ আর কোনো বাধা দিল না। বিমলা দরজার আড়ালে দাঁড়িয়ে রইল। বিক্রম দক্ষ হাতে পুরনো ব্যান্ডেজটা সরিয়ে নতুন ওষুধ লাগিয়ে দিল। কুসুমের তপ্ত শরীরের ছোঁয়ায় বিক্রমের হাতের আঙুলগুলো সামান্য কেঁপে উঠল। এই প্রথম বোধ হয় কারোর চিকিৎসা করতে এমন একটা অনুভূতি হচ্ছে। ড্রেসিং শেষ করে ও ব্যাগ থেকে থার্মোমিটার বের করল। মা, জ্বরটা আজ একটু বেশি। আমি একটা ইনজেকশন দিয়ে দিচ্ছি, তাতে রাতে ঘুমটা ভালো হবে। আর শুনুন কুসুম দেবী, এই অন্ধকার ঘরে সারাদিন শুয়ে থাকলে কিন্তু মন আর শরীর দুই খারাপ হবে। কাল থেকে একটু ওই বাইরে আপনাদের ওই দাওয়ায় গিয়ে বসবেন। কুসুম ম্লান হেসে মাথা নাড়ল। সেই হাসিতে কৃতজ্ঞতা ছিল নাকি অন্য কিছু বিক্রম বুঝতে পারল না, কিন্তু অনুভব করল এই শান্ত মেয়েটার বুকের ভেতর অনেক কথা জমে আছে, যা হয়তো ইনজেকশন বা ওষুধে সহজেই কমে যাবে না। দুদিন পরে আবারও এক বিকেলে ডাক্তারবাবু এলেন। আকাশটা সেদিন পরিষ্কার। পরন্ত রোদের একটা সোনালি আভা রাধানগর গ্রামের বাঁশঝাড়ের মাথায় এসে পড়েছে। বিমলাদের বাড়ির দাওয়ায় পা রাখতেই ডাক্তারবাবুর নজরে এলো কুসুম আজ শুয়ে নেই। একটা মাদুর পেতে দাওয়ায় বসে আছে। পরনে পরিষ্কার একটা সাদা থান, হাতে ছুঁচ সুতো। একটা পুরনো রুমালে মন দিয়ে কিসের যেন একটা নকশা তুলছে। ডাক্তারবাবুকে আসতে দেখে ও তড়িঘড়ি ঘোমটাটা টেনে নিয়ে আড়ষ্ট হয়ে বসল। বাহ, তা আজ তো দেখছি আপনি অনেকটা সুস্থ। দাওয়া এসে বসেছেন, যাক দেখে ভালো লাগলো। আগে আগে হ্যাঁ, আজ আজ জ্বরটা নেই। শুয়ে থাকতে থাকতে পিঠটা কামড়াচ্ছিল, তাই একটু এসে বসলাম। বিক্রম ব্যাগ থেকে ড্রেসিংয়ের সরঞ্জাম বের করল। আজ ক্ষতটা অনেকটা শুকিয়ে এসেছে। খুব সাবধানে পরিষ্কার করে দিতে দিতে বিক্রম লক্ষ্য করল কুসুমের হাতের সেলাইটা। তা সেলাই তো আপনি বেশ সুন্দর করছেন। ওটা কি ফুল? আগে ওটা জবা ফুল করার চেষ্টা করছি, ঠিক হচ্ছে না মনে হয়। না না, বেশ হচ্ছে। আসলে সুন্দরের কোনো ঠিক ভুল হয় না। বিক্রম নিজের কাজ করছিল। ঠিক তখনই বিমলা এক হাতে চা আর অন্য হাতে একটা কাঁসার থালায় কয়েকটা গরম গরম ডালের বড়া নিয়ে হাজির হলো। বাবা, তুমি রোজ এত দূর থেকে আসো, আজ খালি মুখে যেতে দেব না। এই সামান্য ডালের বড়া কটা খেয়ে দেখো দেখিনি। আমি নিজেই আজ ডাল বেটে তৈরি করেছি। আরে মা, আপনি এসব কি করেছেন বলুন তো? এসবের তো দরকার ছিল না একেবারেই।
না বাবা, ও কথা বলতে নেই। তুমি আমার বৌমাটারে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলে, এটুকুই বা কি। নাও বাবা, খেয়ে নাও। বিক্রম আর না করতে পারল না। গরম বড়ার স্বাদটা কিন্তু সত্যি অন্য রকম। যেন এর মধ্যে গ্রাম্য জীবনের একটা সারল্য মিশে আছে। খাওয়া শেষ করে বিক্রম যখন উঠে দাঁড়ালো, তখন কুসুমও উঠে দাঁড়িয়ে দরজার আড়ালে গিয়ে লক্ষ্য করতে থাকলো বিক্রমকে। বিক্রম যেতে যেতে বলে উঠল, কাল আর আসবো না, পরশু একেবারে আসবো। আর হ্যাঁ, ওষুধটা যেন ভুল না হয় খেতে। কথাগুলো যে কুসুমের উদ্দেশ্যেই বলা তা খুব ভালোভাবেই বুঝতে পারল ও। ঘোমটার আড়াল থেকে বলে বসল, আচ্ছা ডাক্তারবাবু, সাবধানে যাবেন। হ্যাঁ, যাবার আগে বিক্রম একবার পিছন ফিরে তাকালো। কুসুম তখন দরজার পাল্লা ধরে হালকা একটু হাসছে। বিকেলের ম্লান আলোয় সেই হাসিটা বিক্রমের বুকের ভেতর কেমন যেন একটা ঢেউ তুলে গেল। ও লক্ষ্য করল, কুসুমের গায়ের রং চাপা হলে কি হবে, ওর ওই ভীরু হাসিটা যেন শরতের কাশফুলের মতো স্নিগ্ধ আর অসম্ভব সুন্দর। সাইকেলে উঠে প্যাডেল করতে করতে বিক্রমের মাথায় বারবার ওই হাসিটাই ঘুরতে লাগলো। রাধানগর গ্রামটা যেন আজ তার কাছে আর ততটা অচেনা মনে হচ্ছে না। রাধানগরের নিস্তব্ধ রাতে তেলের ল্যাম্পের মৃদু আলোয় বিক্রমের ঘরের দেওয়ালে এক অদ্ভুত ছায়া খেলা করছে। জানলার বাইরে বাঁশ ঝাড়ের ঝিঝি পোকার ডাক ছাপিয়ে আজ তার কানে বাজছে নিজেরই হৃৎপিণ্ডের ধকধকানি। কলকাতার নিশ্চিন্ত কেরিয়ার ছেড়ে ও এসেছিল সেবার টানে, কিন্তু আজ রাতের অন্ধকার তাকে অন্য এক দোটানায় ফেলেছে। তার মনের পর্দায় বারবার ভেসে উঠছে কুসুমের মুখটা, সেই চাপা গায়ের রং, আর বিদায় বেলায় দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা কুসুমের ম্লান হাসি আজ সারাটা পথ তাকে তাড়া করে ফিরেছে। বিক্রম নিজেকে বোঝানোর চেষ্টা করে সে এই গ্রামের ডাক্তার, আর কুসুম এক বিধবা রোগী। সমাজের চোখে যা অপরাধ, একজন শিক্ষিত বামুন ঘরের ছেলে হয়ে সে কি সেই মোহে পা বাড়াতে পারে? কিন্তু সব যুক্তি হার মানছে কুসুমের সেই অসহায় দুই চোখের মায়ার কাছে। শেষমেশ সেই মায়াবী চোখ দুটোকেই মনের কোণে প্রদীপের মতো জ্বালিয়ে রেখে গভীর ঘুমে তলিয়ে গেল বিক্রম। সেদিন রাধানগরের আকাশটা আংশিক মেঘলা। বিমলাদের বাড়ির কাছাকাছি আসতেই ডাক্তারবাবু দেখল চারপাশটা অন্য দিনের চেয়েও যেন নিঝুম বেশি। পাড়ায় আজকার যেন অন্নপ্রাশন। সেই উপলক্ষে পাশের গ্রামের এক নামী দলের যাত্রা দেখানো হচ্ছে। বিমলা সেই দুপুরের দিকেই পাড়ার মহিলাদের সঙ্গে যাত্রা দেখতে গেছে। ফিরতে রাত হবে। বিক্রম সাইকেলটা গাছে ঠেস দিয়ে উঠোনে পা রাখতেই দেখল কুসুম দাওয়ায় একা বসে আছে, আর ওর হাতে একটা পুরনো ছিঁড়ে যাওয়া ইংরাজি বই। কুসুম খুব মন দিয়ে কিছু একটা পড়ার চেষ্টা করছে। কপালে ভাঁজ পড়েছে। কি ব্যাপার, আজ বাড়িতে কেউ নেই নাকি? মা কোথায়? ও ডাক্তারবাবু, মা পাশের গাঁয়ে যাত্রা দেখতে গেছে। আমার আমার শরীরটা তো ঠিক সুবিধের নয়, তাই তাই আমাকে নিয়ে গেল না। বিক্রম দাওয়ায় উঠে এসে কুসুমের সামনে বসল। নজর গেল কুসুমের আড়াল করা বইটার দিকে। কি বই ওটা? আরে লুকিয়ে ফেলছেন কেন? কই দেখি দেখি।
দেখি একটু। না মানে না মানে একটা ইংরেজি বই, আসলে আসলে একটু পড়তে চেষ্টা করছিলাম। ও আচ্ছা, আপনি ইংরাজি পড়তে পারেন? তা এ বই পেলেন কোথায়? আমার আমার বাপের বাড়িতে থাকতে বাবা একটু একটু পড়িয়েছিল। আমি তো মাইনর স্কুল পর্যন্ত গিয়েছিলাম। বিয়ের পর সব পাঠ তো চুকেই গেল। তাও শখ, মাঝে মাঝে খুলে বসি, কিন্তু সব কিছুই মাথায় ঢোকে, অনেক মানে তো ভুলে গিয়েছি। বিক্রম বইটার পাতা উল্টাতে উল্টাতে দেখল দ্য স্কাই নামের একটা চ্যাপ্টার খোলা। তা কোনটা অসুবিধে হচ্ছে? মানে কোন লাইনটা বুঝতে পারছেন না? আগে ওই কি টুই টুই লাই, ওটা বুঝতে পারছি না। আসলে ওটা কি ওই অন্ধকার হওয়ার আগের ওই সময়কে বলে? ওটাকে বলে গোধূলি। এই যে এখন যে সময়টা, আলো আর অন্ধকারের মাঝামাঝি, এটাই হলো টুয়াইলাইট। কুসুমের চোখগুলো উজ্জ্বল হয়ে উঠল, যেন কত বড় একটা রহস্যের সমাধান করে ফেলল। টুয়াইলাইট, আপনি আপনি কত জানেন ডাক্তারবাবু? আমার খুব ইচ্ছে করে আবার আগের মতো পড়তে, কিন্তু এখানে কি বোঝাবে বলুন? শাশুড়ি মা দেখলে তো আবার রাগ করবেন, বলবেন বিধবা মানুষের আবার পড়ার শখ কেন? আরে বাবা, শখ যখন আছে নিশ্চয়ই পূরণ হবে। আমি আছি তো। আমি যখন আসবো আপনি যা যা বুঝতে পারবেন না আমাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝিয়ে দেব। কুসুম অপলক দৃষ্টিতে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে রইল। আজ বাড়িতে কেউ নেই, তাই দুজনে বেশ খোলাখুলি কথা বলছে। বিক্রম অনুভব করল এই মফস্বলী গ্রামের এক কোণে বন্দী হয়ে থাকা মেয়েটার ভেতর একটা অদ্ভুত তৃষ্ণা আছে, জ্ঞানের তৃষ্ণা। আচ্ছা কুসুম দেবী, আপনি কি এই বইটা আমায় একটু পড়ে শোনাবেন? দেখি তো কেমন পড়েন আপনি। কুসুম লজ্জা পেল ঠিকই, কিন্তু পিছিয়ে গেল না। তা কাঁপা কাঁপা গলায় পড়তে শুরু করলো। সান বিক্রম শুনছিল আর মাঝে মাঝে ভুল The sun শুনতে sets. দিচ্ছিল। সেটস সেটস ইন দা ওয়েস্ট। ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। ওয়েস্ট হ্যাঁ, ওয়েস্ট। আফটার সানসেট ইট বিকামস, বিকামস আফটার সানসেট ইট বিকামস ডার্ক। ডার্ক। সেই মেঘলা Then- বিকেলে then- রাধানগর গ্রামের এক the জীর্ণ দাওয়ায় বসে stars. এক তরুণ ডাক্তার আর এক Stars. বিধবা মেয়ে, Then the দুজনের stars মধ্যে তৈরি হলো এক নিঃশব্দ বন্ধুত্বের appear. সেতু। appear অ্যাপিয়ার ইন দ্য স্কাই। একদম তাই। আজ সকাল থেকেই বিক্রমের মেজাজটা খুব একটা ভালো নেই। অবিনাশ না আসায় একা হাতে সবটুকু সামলাতে হয়েছে। তার উপর পাশের গ্রামে কি একটা জলবাহিত রোগের প্রকোপ দেখা দিয়েছে, সেখানেই অনেকটা সময় দিতে হলো। ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে এলো। সাইকেলটা নিয়ে লাল মোরামের রাস্তা দিয়ে দ্রুত আসছিল বিক্রম। দুপাশে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর মাঝখানে সরু নির্জন রাস্তা। গোধূলির আলো মিলিয়ে গিয়ে একটা ম্লান অন্ধকার নামছে চারিদিকে। হঠাৎ রাস্তার বাঁকে ঝোপের আড়ালে একটা ছায়ামূর্তি দেখে বিক্রম ব্রেক কষল। উৎসুক চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে কুসুম, কিন্তু বিক্রমকে দেখতে পেয়েই সে কেমন যেন ঘাবড়ে গেল। কুসুম চট করে পিছন ফিরে আল পথ ধরে বাড়ির দিকে প্রায় ছুটতে শুরু করলো। বিক্রম অবাক হয়ে চিৎকার করে ডাকল, কুসুম, কুসুম, কুসুম দাঁড়ান, ওভাবে দৌড়চ্ছেন কেন? কুসুম থমকে দাঁড়ালো। কি কি
কি করছিলেন এখানে? আর আমাকে দেখে এভাবে পালাচ্ছিলেনই বা কেন? আগে না না, পালাইনি তো, এমনি দাঁড়িয়েছিলাম। ওই ওই মনি দিদি আসবে বলেছিল তো, তাই তাই ওর পথ দেখছিলাম। মিথ্যে কথা বলছেন কেন কুসুম? আমার কিন্তু মনে হচ্ছে আপনি আপনি আমার পথ সেই অপেক্ষা করছিলেন। কুসুম মুহূর্তের জন্য থমকালো, তারপর সাহস সঞ্চয় করে একটু এগিয়ে এলো। আঁচলের আড়াল থেকে একটা স্টিলের টিফিন কৌটো বের করে লাজুক হেসে এগিয়ে দিল তার দিকে। আজ তো আপনি এলেন না। মা সকালে পাশের গাঁয়ে বড়ি আর পাঁপড় বিক্রি করতে গিয়েছিল, সেই ফাঁকে মালপোয়া করেছিলাম। ভাবলাম আপনি এলে দেব, কিন্তু কিন্তু আমি যে মিষ্টি খাই না। মুহূর্তে কুসুমের উজ্জ্বল মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ম্লান স্বরে বলল, ও, আমি তো জানতাম না। ঠিক আছে। ও কৌটোটা সরিয়ে নিতে চাইল। বিক্রম সঙ্গে সঙ্গে কৌটোটা ধরে ফেলে বলল, কিন্তু মালপোয়া খেতে আমি খুব ভালোবাসি। সত্যি? তাহলে তাহলে একটা খেয়ে দেখুন না। খেতাম কুসুম, খেতাম, কিন্তু এখন যে খেতে পারবো না। পাশের গ্রামে খুব ছোঁয়াচে আর নোংরা একটা রোগ দেখা দিয়েছে। সেখানে রোগী দেখে এলাম তো এইমাত্র। বাড়িতে গিয়ে ভালো করে স্নান করে হাত পা ধুয়ে তবেই সবকিছু ছোঁয়া উচিত হবে। সে কি? ও গ্রামে তাহলে গেলেন কেন আপনি? আপনার আপনার যদি কিছু কিছু হয়ে যেত? বিক্রমের বুকের ভিতরটা হঠাৎই আর্দ্র হয়ে উঠল। এই অচেনা পরিবেশে কেউ একজন তার জন্য এতটা ব্যাকুল হয়ে চিন্তা করছে, এটা ভেবেই তার সব ক্লান্তি যেন ধুয়ে গেল। সে শান্ত গলায় বলল, কুসুম, ডাক্তারদের নিজের কথা ভাবলে চলে না। মশাল যেমন নিজেকে পুড়িয়ে অন্যকে আলো দেয়, আমাদের জীবনটাও তো খানিকটা তেমনই। অন্যের বিপদে ভয় পেয়ে মুখ ফিরিয়ে নিলে ঈশ্বর কি আমায় ক্ষমা করবেন বলো? কুসুম মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। আপনি আপনি কত সুন্দর করে কথা বলেন ডাক্তারবাবু। বিক্রম সামান্য হাসল, তারপর ওর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি আমাকে এই সারাক্ষণ ডাক্তারবাবু ডাক্তারবাবু বলেন কেন? অন্য কিছু তো বলতেই পারেন। আমাদের তো বন্ধুত্ব হয়ে গেছে, তাই না? মা, ডাক্তারবাবুকে আবার কি বলে ডাকতে হয় আমি তো জানি না। কেন? আমার নাম মানে বিক্রম নাম ধরে ডাকবেন। হ্যাঁ, ছি ছি, বড়দের কি নাম ধরে ডাকতে আছে? তাহলে আমার ওই ডাক্তারবাবু শুনতে কিন্তু মোটেই ভালো লাগে না। আপনি বরং শুধু বাবু বলে ডাকবেন। এ মা, তাই বলে শুধু বাবু? ওর মুক্ত ঝরা হাসিতে সন্ধ্যের আকাশটা যেন হঠাৎ আলোকিত হয়ে উঠল। কিন্তু ওরা জানতো না, এই সুন্দর মুহূর্তের সাক্ষী ছিল আরও একজন। রাস্তার এক পাশে ঝোপের আড়ালে দাঁড়িয়ে মালতী সবটা দেখছিল। মালতীর গায়ের রং চাপা, দেখতে তেমন আহামরি নয়, তাই কুসুমের অমন রূপ, টিকালো নাক আর লম্বা চুল ওকে সারাক্ষণ হিংসেয় পুড়িয়ে মারত। কুসুমের স্বামী মারা যাওয়ার পর ও মনে মনে বেশ খুশি হয়েছিল, ভেবেছিল এবার রূপের দেমাক কমবে। কিন্তু আজ এই নির্জনে ডাক্তারবাবুর সঙ্গে ওকে হাসাহাসি করতে দেখে রাগে ওর শরীর রি রি করে উঠল। মালতী দাঁতে দাঁত চেপে মনে মনে বলতে লাগলো, দেখো একবার অলক্ষণে মুখপুরের কাণ্ডটা দেখো। ডাক্তারবাবুর সাথে দাঁড়িয়ে দাঁত বের করে হাসা হচ্ছে, ঢং দেখে আর বাঁচি না।
বিধবা মানুষ, একটু তো লজ্জা শরম থাকা উচিত রে বাবা। তা না, ডাক্তারকে একেবারে বাড়ি পর্যন্ত টেনে আনা হয়েছে, আর ডাক্তারটাও কেমন গলে জল হয়ে যাচ্ছে দেখো। আসলে রূপের দেমাক, কচি বয়স আর ডাগর ডাগর চোখ আছে বলেই না এত খাতির। আমাদের তো আর কেউ ভাবে ফিরেও দেখে না, কেন দেখবে? আমি তো আর কুসুমের মতো রং মেখে ঢং করতে পারি না। রোসো বাছা রোসো, তোমার হাসির গুষ্টি আমি উদ্ধার করছি। বাড়ি গিয়ে কুসুমের দজ্জাল শাশুড়ির কানে একবার কথাগুলো তুলে দিতে পারলেই কেল্লা ফতে। অমনি ডাক্তার প্রেম সব ঘুচে যাবে। গ্রামের লোকে জানলে এই রূপের দেমাক আর থাকবে না তোমার। মালতী গট গট করে গ্রামের দিকে হাঁটা দিল। সন্ধ্যের অন্ধকার ঘনীভূত হওয়ার আগেই সে এক মারাত্মক ঝড়ের বীজ বপন করার পরিকল্পনাটুকু সেরে ফেলল। সকাল থেকে রোগীদের ভিড়, নতুন রোগী আর টুকটাক কাজেই বিক্রমের দিনটা কেটে গেল। কিন্তু কাজের ফাঁকে অবচেতন মনে একটা খটকা থেকেই গেল। আজও কুসুমের বাড়ি যাওয়া হলো না। ফোড়াটা পুরোপুরি শুকিয়েছে তো। এই ধরনের ইনফেকশন অনেক সময় শরীরের অন্য জায়গাতেও ছড়িয়ে পড়ে, সেটা একবার পরীক্ষা করার দরকার ছিল। হঠাৎ দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বিক্রম নিজেই অবাক হলো। প্রায় আধ ঘন্টা ধরে অবলীলায় কুসুমের কথাই ভেবে চলেছে। নিজের এই অকারণ ব্যাকুলতা দেখে মনে মনে নিজেকে সামলানোর চেষ্টা করল। ওদিকে রাত বাড়লেও বিমলা এখনো ফেরেনি। রান্না বান্না সেরে জীর্ণ দাওয়ায় একা বসে আছে কুসুম। আজ মনটা বড্ড ভার। ডাক্তারবাবু আজও এলো না। কুসুমের ইচ্ছে ছিল মালপোয়াগুলো কেমন হয়েছে তা একবার জিজ্ঞাসা করবে, কিন্তু সেই সুযোগ আর হলো না। নির্জন বাড়িতে একা বসে থাকতে থাকতে ওর মনে হলো ডাক্তারবাবুর ওই আশ্বস্ত করা কথাগুলো ছাড়া ওর দিনটা যেন বড্ড অসম্পূর্ণ রয়ে গেল। এদিকে মালতী ততক্ষণে কাজ সেরে ফেলেছে। দায়িত্ব নিয়ে কুসুমের শাশুড়িকে জানিয়ে দিয়েছে যা ও নিজের চোখে দেখেছে। সেই সঙ্গে অবশ্য বেশ কিছুটা নিজের মতামত জুড়তেও ভোলেনি। কাজও হয়েছে। রাতে খাবার সময় বিমলা বৌমাকে পরিষ্কার জানিয়ে দিল ওই ডাক্তারকে এই বাড়িতে আর আসতে দেওয়া চলবে না। গ্রামের লোকেরা নাকি নোংরা কথা বলছে। মাথা নিচু করে সব কিছু শুনল কুসুম। কোনো রকম কোনো প্রতিবাদ ছাড়াই মেনে নিল সবটা। পরের দিন তড়িঘড়ি সব পেশেন্ট দেখে নিয়ে অবিনাশকে ছুটি দিয়ে দিল বিক্রম। মনটা খুব উসখুস করছে। একবার কুসুমদের ওদিকে যেতেই হবে। স্বাস্থ্যকেন্দ্রের দরজায় সবে তালাটাও লাগাতে যাবে, ঠিক তখনই কুসুমকে দেখল। ধুলোমাখা পথের এক পাশে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। কুসুম, তুমি এখানে? আমি তো তোমার ওখানেই যাচ্ছিলাম। তা কেমন আছো এখন? ডাক্তারবাবু, আপনি আপনি আর আমাদের বাড়ি যাবেন না। আপনার কাছে আমার হাত জোর করে অনুরোধ। বিক্রম থতমত খেয়ে গেল। কুসুমকে আজ পর্যন্ত ও আপনি করেই ডেকেছে, কিন্তু আজ নিজের অজান্তেই মুখ থেকে তুমি বেরিয়ে এলো। কিন্তু কেন কুসুম? আমি কি কোনো ভুল করেছি? তোমার ড্রেসিংটা তো এখনো কয়েকটা দিন করতে হবে। কুসুম ম্লান হাসল। ও সেরে গেছে ডাক্তারবাবু। আপনি আপনি বুঝবেন না। আমি আমি বিধবা। গ্রামের লোকেরা একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে অন্য কোনো সম্পর্ক বোঝে না। ওরা শুধু নোংরামি বোঝে। আপনি কাল থেকে আমাদের বাড়ি আর আসবেন না। কিন্তু কুসুম, আমি যে তোমায় পড়াশোনায় সাহায্য করব বলেছি। তুমি যেটা যেটা বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, এমন কথাই তো হয়েছিল। তুমিও তো শিখতে চাও। আর শোনো, ওসব গ্রামের লোক কে কি বললো না বললো ওসব নিয়ে আমার একদম মাথা ব্যথা নেই। আমার কিচ্ছু যায় আসে না।
আপনার যাই আসে না, কিন্তু আমার আসে। আমি লেখাপড়া করতে চাই না। আপনি দয়া করে আমাদের বাড়ির দিকে আর যাবেন না। কুসুম চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু বিক্রমের কণ্ঠস্বর ওকে আটকে দিল। কুসুম, এই অচেনা গ্রামে আমার পরিচিত কেউ নেই। এমন কোনো মানুষ নেই যার সঙ্গে আমি দুটো কথা বলতে পারি। বড্ড একা লাগে আমার এখানে। সারাদিন খাটাখাটনির পর একমাত্র তোমার সঙ্গেই দুটো সহজে কথা বলতে পারি। তুমিও আমায় এভাবে দূরে ঠেলে দিচ্ছ। সত্যি করে বলো তো, আমার কি অপরাধ কুসুম? বলে যাও আমায়। কুসুম থমকে দাঁড়ালো, দু চোখে উপছে পড়া জল। ভাঙা গলায় ও বলল, অপরাধ অপরাধ আপনার নয় ডাক্তারবাবু, অপরাধ আমার। আমি আমি যে বিধবা, আমি এই সমাজের কাছে অপ্রয়োজনীয় মানুষ মাত্র। আমার নিজের ইচ্ছের কোনো দাম নেই। আমার খাওয়া, আমার পড়া, আমার হাসি, আমার কান্না সব কিছুই মেপে মেপে করতে হয়। আমার আমার কাউকে ভালোবাসার অধিকার। কথাটা শেষ না করে নিজের মুখটা চেপে ধরল কুসুম। এ কি বলছিল ও? ভয় আর লজ্জায় ওর শরীর কাঁপতে লাগলো। বিক্রম কিছু বলার আগেই কুসুম পাগলের মতো ছুটতে শুরু করলো। ছুটতে ছুটতে গ্রামের শেষ প্রান্তের সেই ছোট্ট শিব মন্দিরের কাছে চলে এলো। সেখানে একটা বিশাল পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। সেই ঝুড়ি নামা বট গাছের আড়ালে বসে ডুকরে কেঁদে উঠল। কান্নার মাঝখানেই অতীতের কথাগুলো আজ বড্ড মনে পড়ল। মনে পড়ল তার স্বামীর কথা, যে মানুষটার ঘর করতে ও নিজে এসেছিল। সে কি মানুষ ছিল? মদ খেয়ে বাড়ি ফিরে অত্যাচার করত কুসুমের উপর। দিনের পর দিন মার খেয়েও কুসুম টুমু শব্দটি করেনি। বাপের বাড়িতে তেমন কেউ নেই, তারা যে বড় গরিব। ফিরে গেলে কি করে দেখবে ওকে? তাই শ্বশুর বাড়িতেই নিজের সবটুকু দিয়ে আঁকড়ে থাকতে চেয়েছিল। শাশুড়িকে নিজের মা ভাবত, কিন্তু ভালোবাসা, যে স্বামীর কাছে ভালোবাসা চেয়েছিল, সে তো শুধু ওকে যন্ত্র ভেবে এসেছে। আজ বিক্রমের চোখে সম্মান আর মায়াও দেখেছে। কুসুম এর আগে জীবনে কোনো পুরুষ মানুষের চোখে তা দেখেনি, আর সেই মায়াই আজ ওর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। মন্দিরের নির্জনতায় বসে কুসুম শুধু একটাই কথা ভাবছে, ভগবান ওকে রূপ দিয়েছে, মন দিয়েছে, কিন্তু সেই মনটা কাউকে দেওয়ার কোনো অবকাশ দেয়নি। মনে পড়ে গেল সেই রাতের কথা, যে রাতে ওর ওপর নরক যন্ত্রণা নেমে এসেছিল। ওর স্বামী সুরেশ টলতে টলতে ঘরে ঢুকেছিল। মদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। পরের দিন সকালে কুসুম যখন যন্ত্রণায় নীল হয়ে যাওয়া দাগগুলো নিয়ে শাশুড়ির কাছে বিচার চাইতে গেছিল, তখন বিচারের বদলে জুটেছিল এক রাশ তাচ্ছিল্য। মা, আপনি ওনাকে একটু বোঝান। কাল রাতেও মদ খেয়ে এসে হিতাহিত জ্ঞান হারিয়ে ওভাবে মারধর করলো। আমার সারা শরীর ভিশে আছে মা। বলে বেটা ছেলে একটু আধটু মদ খাবে না তো কি ধর্মপুত্র যুধিষ্ঠির হয়ে বসে থাকবে? ওসব না হলে পুরুষ মানুষের রোয়াব থাকবে, ওটুকু সহ্য করতে শিখতে হয়। পুরুষ মানুষ অমনি হয়। সহ্য হলো না কুসুমের। লজ্জার মাথা খেয়ে ও বলে উঠল, মা, শুধু কি মার, আমার ওমতে আমার শরীর নিয়ে জোর জবরদস্তি করে, পশুর মতো আচরণ করে। এভাবে কি ঘর করা যায়? ও মা, পোড়া মুখে তোর এত বড় আসপদ্দা! স্বামী সোহাগ পাওয়ার জন্য দুনিয়ার মেয়ে মানুষ মরে যায়, আর তুই সব কিছু হাতের কাছে পেয়েও অভিযোগ করছিস? ও তোর স্বামী, তোর ওপর ওর 16 আনা অধিকার। ও আদর করুক কি শাসন করুক, সবই তোর কপাল। এমন কপাল কজনের হয়? কুসুম সেদিন বুঝেছিল এই চার দেওয়ালের ভিতর
ওর ব্যথার কোনো দাম নেই। সেখানে পুরুষতন্ত্রের পাশবিকতাকে, রোয়াব আর জবরদস্তি যৌনতাকে স্বামী সোহাগ বলে চালিয়ে দেওয়া হয়। বিমলার এই কথাগুলোই কুসুমের মনে সেদিন সব স্বপ্ন আর আত্মসম্মানকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। কুসুমদের বাড়ি আসা বন্ধ করে দেয় বিক্রম। কেটে যায় 7টা দিন। গত 7টি দিন বিক্রম ও কুসুমের কাছে 7 বছরের দীর্ঘ বিচ্ছেদ হয়ে দাঁড়িয়েছে। বিক্রম আজ বুঝতে পেরেছে কুসুমের প্রতি তার এই টান নিছক সহমর্মিতার নয়, বরং এক গভীর ভালোবাসা। তাকে ছাড়া পুরো গ্রামটা আজ তার কাছে মরুভূমি। অন্যদিকে কুসুম বিমলার শাসনে পাথর হয়ে থাকলেও রাতের অন্ধকারে তার মন বিদ্রোহ করে ওঠে। বিধবা হওয়ার সামাজিক শিকল আর বিক্রমের প্রতি অদম্য অনুরাগ, এই দুইয়ের জাঁতাকলে পিষ্ট হয়ে সে এক পশলা বৃষ্টির মতো আসা প্রেমকে হারিয়ে নিঃশব্দে কেঁদে মরে। দুপুরে শিলে বাটা জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সহ বিভিন্ন মশলা গ্রামের ছোট্ট মুদির দোকানে দিতে যাচ্ছিল কুসুম। ও আর ওর শাশুড়ি মা এগুলো নিজেরা হাতে করে তৈরি করে। সংসার চালানোর জন্য টাকার প্রয়োজন। এই ব্যবসায় ওদের খাওয়া পড়া জোটায়। সূর্য তখন মধ্য গগনে। মাথায় ঘোমটা টেনে দ্রুত পায়ে হাঁটছিল কুসুম। হঠাৎ উল্টো দিকে বিক্রমকে দেখে থমকে দাঁড়ালো। 7 দিন পর হঠাৎ মুখোমুখি দুজন। চারপাশটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। বিক্রম একটু ইতস্তত করে এগিয়ে এসে জিজ্ঞাসা করল, কেমন আছো কুসুম? শরীর ভালো আছে তো এখন? স্বাস্থ্যকেন্দ্রেও তো আর এলে না। বিধবা মানুষের আবার থাকা না থাকা। আছি। আপনি ভালো আছেন তো ডাক্তারবাবু? ওই আছি। ও হ্যাঁ, একটা অনুরোধ, পড়াশোনাটা কিন্তু ছেড়ো না। ওটাই তোমার মুক্তির পথ। আমার আবার মুক্তি? আপনি বড্ড মায়া করেন সবার জন্য, কিন্তু দয়া করে পথে দেখা হলে আর কথা কইবেন না। লোকে ভালো চোখে দেখে না এসব। আমি বরং আসি। আপনি ভালো থাকবেন। কথাটা শেষ করেই কুসুম দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে গেল। বিক্রম কিছু একটা বলতে যেতে চেয়েও পারল না। শুধু অপলক দৃষ্টিতে ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। দুজনের কেউ কাউকে ভালোবাসি কথাটা বলেনি, কিন্তু বিকেলের সেই নিস্তব্ধতায় মায়ার এক অদৃশ্য সুতো দুজনকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখে গেল। ঘরে ফিরে নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে কুসুম। শাশুড়ি মা তখন গেছে পুকুর ঘাটে। এই সময়টা তারা বয়স্ক কয়েকজন বসে একটু গল্প করে নেয়। কিন্তু আজকের বিষয়টা ছিল একেবারে অন্যরকম। তাই বাড়িতে ঢুকেই তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল বিমলা, বলি ও বৌমা, বৌমা, কাজ কি ফুরলো মা? সময় হলে এদিকে একবার এসো দেখিনি। ঘর থেকে প্রায় ছুটে এলো কুসুম। হ্যাঁ মা, মা কি হয়েছে? অত চেঁচামেচি কেন? চেঁচাবো না তো কি, 7 ঘন্টা বাজিয়ে উলু দিয়ে তোমায় বরণ করব। হারুর মা ঘাটে দাঁড়িয়ে সবার সামনে কি বললে জানো? তুমি নাকি আজ দুপুরের দিকে ওই ছোকরা ডাক্তারের সাথে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছিলে। বলি, মানুষের নজরের ভয় নেই তোমার? সাদা থান পড়ার আগে কি ধম্ম কম্ম সব বিসর্জন দিয়েছো? মা, ছি ছি, এসব আপনি কি বলছেন? আমার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল, তাই শরীর কেমন আছে তাই জানতে চেয়েছিল। আমি বেশি কথা বলিনি মা।
রাখো তোমার ওসব ডাক্তারির অজুহাত। মেয়ে মানুষের যদি চরিত্র ঠিক না থাকে তবে সে কুলটা। বামুন ঘরের বিধবা বউ হয়ে পরপুরুষের সাথে পথে দাঁড়িয়ে রসের আলাপ। আমাদের সাত গোষ্ঠীর মুখে চুনকালি মাখাতে লজ্জা করলো না তোমার? বিশ্বাস করো মা, উনি শুধু পড়াশোনার কথা জিজ্ঞাসা করছিল, আর আমি পড়াশোনা বলি? ওই ছোকরা ডাক্তার কি তোমার মেম সাহেব বানাতে এসেছে, না ডাক্তারি করতে এসেছে, নাকি তলে তলে অন্য কিছু পাকাচ্ছ তোমরা? কুসুমের চোখে জল এসে গেল। অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কিন্তু বিমলার ক্রোধ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। দাওয়ার উপর উঠে এসে আচমকা কুসুমের চুলের মুঠি ধরে ঝটকা মারল বিমলা। অত ঢং দেখিয়ে কাঁদতে হবে না। আমার ছেলেটাকে খেলো, এখন পরপুরুষে মজেছে। তোমরা হতচ্ছাড়ি, তোকে আজ আমি উচিত শিক্ষা দেব। সজোরে দুটো থাপ্পড় কষালো বিমলা কুসুমের গালে। এই নে, এই এক চোর তোর ওই রাস্তায় দাঁড়িয়ে পরপুরুষের সঙ্গে হাসাহাসি করার জন্য, আর এইটে হারুর মার অপমানের বদলা। কাল থেকে যদি দেখি ওই ডাক্তারের সাথে কথা কইতে গেছিস তবে ভিটে ছাড়া করবো তোরে, মনে থাকে যেন। কুসুম যন্ত্রণায় আর অপমানে মেঝেতে লুটিয়ে পড়ল। ওর পিঠের ফোড়াটা সেরে গেলেও গালের উপর বিমলার 5 আঙুলের দাগ আর মনের উপর বিঁধে থাকা সন্দেহের কাঁটা যেন বিষ ফোড়ার চেয়েও বেশি জ্বালা করতে লাগলো। গজগজ করতে করতে বিমলা রান্নাঘরের দিকে চলে গেল। কুসুম ওখানেই পড়ে রইল। মারধরের খবর খুব দ্রুতই পৌঁছল বিক্রমের কানে। অবিনাশের সাহায্যে কুসুমের পাশের বাড়ির লক্ষ্মীর মা অবিনাশকে ডেকে সবটাই জানিয়েছে। ওই ডাক্তারের সঙ্গে যে ওর শাশুড়ি কুসুমকে সন্দেহ করছে এবং গ্রামে যেই কথা রটে গেছে সে কথাও জানিয়েছে লক্ষ্মীর মা। আজ বৃষ্টিও নেমেছে তুমুল জোরে। বৃষ্টির শব্দ ছাপিয়ে বিক্রমের নিজের মনের ভেতরের তোলপাড় অনেক বেশি তীব্র হয়ে উঠছে যেন। তুমি সত্যি বলছো? ওই মেয়েটাকে ওর শাশুড়ি মেরেছে? আমি মিথ্যে বলে কি করব বলো তো ডাক্তারবাবু? আমি একদম সত্যি বলছি। পাড়ার সবাই দেখেছে, কিন্তু কেউ তো আর মুখ ফুটে কিছু বলবে নি। ইস, ছি 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 ছি। আমার জন্য, শুধুমাত্র আমার জন্য মেয়েটাকে আজ এসব সহ্য করতে হচ্ছে। মেয়েটা বড় দুঃখী ডাক্তারবাবু। একে তো অল্প বয়সে স্বামীটা গেল, তার উপর বাপের বাড়ির কোনো ঠাঁই ঠিকানা নেই, আর এখন এই বুড়ি শাশুড়ির অমানসিক অত্যাচার। এসব কি আর সওয়া যায়? বিক্রম স্থবির হয়ে জানলার বাইরে জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির বেগ পাল্লা দিয়ে বাড়ছে, যেন রাধানগরের সব অন্যায় ধুয়ে মুছে সাফ করতে চায়। কিন্তু বিক্রমের মনে হতে লাগলো, সে যে সেবার ধর্ম নিয়ে এই গ্রামে এসেছিল, সেই ধর্মই কি আজ কুসুমের জীবনটাকে আরও বেশি সংকটে ফেলে দিল? সমাজ আর সংস্কারের দুর্ভেদ্য দেওয়াল কি তবে একজন চিকিৎসকের মানবিকতাকে এভাবে হারিয়ে দেবে? বেশ কিছুক্ষণ পার হওয়ার পর অবিনাশ দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, ডাক্তারবাবু, আপনি কি আজ বাড়ি যাবেন না? অনেক রাত হলো যে। বিক্রম ধীরে ধীরে মাথাটা তুলল। যাব, যেতে তো আমাকে হবেই। রাধানগরের মেঠো পথ আজ পিচ্ছিল। বৃষ্টির অবিরাম ধারা আর ঝোড়ো হাওয়ার ঝাপটা উপেক্ষা করে বিক্রম যখন কুসুমের বাড়ির সামনে পৌঁছল তখন সন্ধ্যা গড়িয়ে আঁধার নেমেছে। চারপাশ জনমানবহীন, শুধু বৃষ্টির একঘেয়ে শব্দ আর ব্যাঙের ডাক। বিক্রমের চোয়াল আজ শক্ত, চোখে অদ্ভুত সংকল্পের আগুন। সে আজ শুধু ডাক্তার হিসাবে আসেনি, এসেছে কুসুমের বন্ধু হিসেবে, অধিকার রক্ষা করতে যা সমাজ তাকে দিতে ভুলে গেছে। মনে মনে বিক্রম স্থির করে নিয়েছে, প্রয়োজনে সে আজ
চরম পথ বেছে নেবে। কুসুমকেই নরকে পৌঁছতে দেওয়া আর সম্ভব নয়। জরাজীর্ণ কাঠের দরজাটায় বিক্রম সজোরে ধাক্কা দিল। প্রথমবার কোনো সাড়া এলো না। দ্বিতীয়বার করাঘাত করতেই ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো। কপাটের আড়ালে ম্লান প্রদীপের আলোয় দেখা দিল কুসুম। কিন্তু তার চেহারা দেখে বিক্রমের হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। কুসুম, তোমার এই কি অবস্থা? কুসুমের ঠোঁটের কোণ কেটে রক্ত জমাট বেঁধে আছে। বাঁ চোখের পাশে স্পষ্ট কালশিটের দাগ। দরজার পাল্লার আড়ালে ও নিজেকে লুকিয়ে রাখতে চাইল। আপনি আপনি এত এত রাতে এই এই দুর্যোগের মধ্যে কেন এলেন? চলে যান আপনি। আমি তো চলে যেতে আসিনি কুসুম। আমি খবর পেয়েছি আজ সকালে তোমার উপর কি হয়েছে। দরজা ছাড়ো, আমি ভেতরে যাব। না 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 না, ঘরে ঢুকবেন না। মা নেই, পাশের গাঁয়ে মাসির বাড়ি গেছে। বাড়িতে আমি একা। পাড়ার লোকে যদি জানতে পারে এত রাত্রে কোনো পরপুরুষ আমার ঘরে, ছি ছি, ওরা আমায় জ্যান্ত পুড়িয়ে মারবে। ডাক্তারবাবু, দয়া করে আমার কথাটা একটু ভাবুন। এই সমাজ, লোকলজ্জা আর তোমার শাশুড়ির ভয়ে তুমি সারাটা জীবন কুঁকড়ে থাকবে। তোমার জ্বর কুসুম, তোমার তোমার সারা শরীরে আঘাতের চিহ্ন। আমি একজন ডাক্তার, আমি তোমাকে এই অবস্থায় ফেলে যেতে পারি না। আপনি ডাক্তার হিসেবে অনেক কর্তব্য করেছেন, আর নয়। আপনি আপনি বিধবার যন্ত্রণা বুঝবেন না। আপনার একটা সম্মান আছে। আমি আমি আমার জন্য কাল সকালে এই গ্রাম বিষ উগড়ে দেবে। দয়া করে আপনি ফিরে যান আপনি। সম্মান আর কেরিয়ারের চেয়ে বড় হলো জীবন কুসুম। আমার কাছে তোমার জীবনটাই এখন সবচেয়ে বড় সত্যি। আমি কোনো কথা, কারোর কথা শুনবো না। কুসুমের দুর্বল প্রতিরোধ ভেঙে বিক্রম ঘরে ঢুকে পড়ল। ঘরের এক কোণে ল্যাম্পের আলোয় কুসুমের ফ্যাকাশে মুখটা আরো করুণ দেখাচ্ছিল। বাইরে বৃষ্টির গর্জন কমে এলো। ছোট ঘরটার ভিতর থমথমে নীরবতা বিরাজ করতে লাগলো। কুসুম দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কাঁপছে। একদিকে লোকলজ্জার ভয়, আর অন্যদিকে বিক্রমের দু চোখে উপচে পড়া সেই অধিকার বোধ আর মায়া। বিক্রম ব্যাগের ভেতর থেকে তুলো, অ্যান্টিসেপটিক আর মলম বের করছে। ঘরটায় ভিজে মাটির সোঁদা গন্ধ আর তেলের ধোঁয়ার একটা মিশ্র আবহাওয়া। বিক্রম আলতো করে কুসুমের একটা হাত ধরল। কুসুম ছিটকে সরে যেতে চাইল। না না ডাক্তারবাবু, ওসব থাক, আমি ঠিক আছি। আপনি চলে যান। একদম নড়বে না কুসুম। এই ক্ষতগুলো যদি আজ বিষিয়ে যায় তবে তোমার ওই সমাজ তোমাকে কিন্তু বাঁচাতে আসবে না। খুব সাবধানে কুসুমের চোখের নিচের কালশিটে আর ঠোঁটের পাশের জমাট বাঁধা রক্ত পরিষ্কার করতে লাগলো বিক্রম। কুসুমের তপ্ত নিঃশ্বাস বিক্রমের আঙুল ছুঁয়ে যাচ্ছে। যন্ত্রণায় চোখ দুটো বুজে আসছিল। হঠাৎ করেই একটা ঠান্ডা জলের ফোঁটা কুসুমের হাতের ওপর পড়ল। বিক্রমের চশমার কাঁচটা বাষ্পে ঝাপসা হয়ে গেছে। চোখ খুলে তাকালো কুসুম। তারপর যা দেখল নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। বিক্রমের দু চোখে জল, আর সেই জল ফোঁটায় ফোঁটায় এসে পড়ছে কুসুমের হাতের উপর। ডাক্তারবাবু, আপনি কাঁদছেন? বিক্রম মলমের কৌটোটা শক্ত করে ধরে মাথা নিচু করে রইল। গলা কান্নায় বুজে আসছে। ধরা গলায় ও বলল, জানো কুসুম, আমার এই ডাক্তারি জীবনে কত জটিল অস্ত্রোপচার করেছি, কত মুমূর্ষু রোগীকে জমের দুয়ার থেকে ফিরিয়ে এনেছি। তখন তো একদিনের জন্যও আমার এই হাত দুটো কাঁপেনি। কিন্তু আজ তোমার এই নীল হয়ে যাওয়া
কালশিটে দাগগুলোর ওপর মলম লাগাতে গিয়ে আমার ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। প্রতিবার যখন ভাবছি আমার 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 সাথে দুটো কথা বলার অপরাধে তোমায় এভাবে রক্তাক্ত হতে হয়েছে, তখন বারবার মনে হচ্ছে আমি ডাক্তার নই, আমি অপরাধী। তোমাকে ভালোবাসার এটাই কি শাস্তি কুসুম? কেন আমার ভুলের মাসুল এভাবে তোমাকে দিতে হচ্ছে? কুসুম স্তম্ভিত হয়ে গেল। ডাক্তারবাবুর মুখেই প্রথম ভালোবাসা শব্দটা সরাসরি শুনল। কাঁপা কাঁপা হাতে বিক্রমের একটা হাত কোনো রকমেও ছুঁল। ডাক্তারবাবু, ওসব কথা বলবেন না। আমি সামান্য এক নগণ্য মেয়ে। আমার জন্য আপনার চোখে জল মানায় না। নগণ্য ন কুসুম, তুমি নিজেও জানো না কলকাতার রঙিন আলোর চেয়েও তোমার এই কাজল মাখানো বিষণ্ণ চোখ দুটো আমার কাছে কত বেশি দামি। রাধানগর গ্রামে আমি সেবা করতে এসেছিলাম ঠিকই, কিন্তু তোমার কাছে এসে আমি নিজেই নিজের মনটা হারিয়ে ফেলেছি। আমি কি তোমার জন্য কিছুই করতে পারি না? এই বন্দি দশা থেকে কি তোমায় মুক্তি দেওয়ার কোনো অধিকার আমার নেই? কুসুমের চোখও এবার বাঁধ ভাঙল। ও নিজের জীবনের সব অন্ধকার ভুলে এক মুহূর্তের জন্য বিক্রমের বুকের কাছে মাথাটা রাখল। বিক্রমও অতি আদরে কুসুমের মাথায় হাত রাখল। বাইরে তখন ঝোড়ো হাওয়ায় ঘরের দরজাগুলো কেঁপে উঠছে। আমি আমি তো একটা মরা গাছ ভেবেছিলাম নিজেকে। আপনি যে আমার জন্য বসন্তের হাওয়া হয়ে আসবেন এ তো আমি জানতামই না। কিন্তু এই সমাজ আমাদেরকে একসাথে থাকতে দেবে? বিক্রম কুসুমের চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরল। যে সমাজ তোমায় মর্যাদা দেয় না, সেই সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেখানে তুমি কুসুম হয়ে ফুটে থাকবে, কোনো কাঁটা তোমাকে বিঁধবে না। ম্লান আলোয় দুজনের ছায়া দেওয়ালের ওপর পড়ে মিলেমিশে একাকার হয়ে গেল। বৃষ্টির অঝোর ধারায় ধুয়ে যাচ্ছিল সব গ্লানি। আর সেই নির্জন ঘরে ভালোবাসার এক নতুন ইতিহাস লেখা হচ্ছিল। ভোর হওয়ার ঠিক আগের সময়। বৃষ্টির বেগ তখন অনেকটাই স্তিমিত। দীর্ঘদিনের লাঞ্ছনা আর গত কয়েকদিনের অবর্ণনীয় কষ্টের পর কুসুমের শরীরে আজ এক গভীর ক্লান্তি। বিক্রমের একটা হাত কুসুমের চুলে বিলি কাটছে, আর অন্য হাতে সে কুসুমের মার খাওয়া নীল হয়ে যাওয়া হাতটা আলতো করে ধরে আছে। কিছুক্ষণ পর কুসুমের তন্দ্রা ভাঙল। উঠো না কুসুম, আর কিছুক্ষণ এভাবেই থাকো। তোমার শরীরটা বড্ড দুর্বল। ভোর হয়ে আসছে, আপনি এখন আসুন। দেরি হলে লোকে জানলে আপনার যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে কুসুম। আমার মনটা তো আর আমার কাছে নেই, সেটা তো তোমার কাছে বন্দি। আর এই সমাজের চোখে আমি তো অনেক আগেই অপরাধী হয়ে গেছি তোমাকে ভালোবেসে। তাই আজ আর আমার কোনো ভয় নেই। আপনার মাথা খারাপ হয়ে গেছে। আমার মতো এক পোড়া কপালের জন্য নিজের সোনার মতো জীবনটা কেন নষ্ট করতে চাইছেন? আমি তো শুধু অভিশাপ নিয়ে জন্মেছি। ও কথা আর বলবে না কুসুম। অভিশাপ তুমি নও, অভিশাপ হলো এই কুসংস্কার আচ্ছন্ন সমাজ। শোনো, আমি সব ঠিক করে ফেলেছি। আজ সকালেই আমি সদরে যাব, সেখান থেকে গাড়ি ঠিক করে নিয়ে আসব। আজ বিকেলের ট্রেনেই তোমাকে নিয়ে আমি কলকাতায় চলে যাব। আমার বাবা মা হয়তো প্রথমটা একটু রাগ করবেন, মেনে নিতে চাইবেন না, কিন্তু আমি জানি তোমার ওই নিষ্পাপ চোখ দুটো দেখলে তারা ঠিক একদিন না একদিন মেনে নেবেন। সে কি? আমি গরিব বিধবা মানুষ। আপনাদের মতো বড় ঘরের বউ হয়ে আমি যাব? লোকে তো ছি ছি করবে। তুমি শুধু আমার কুসুম হয়ে থেকো,
অন্য কোনো দিকে মন দিতে হবে না তোমার। আচ্ছা কুসুম, তুমি কি আমায় বিশ্বাস করো না? বিশ্বাস তো নিজের জীবনের চেয়েও বেশি করি, কিন্তু এই রাধানগর গ্রাম কি আমাদের যেতে দেবে? কেন দেবে না? দিতেই হবে। প্রয়োজনে ছিনিয়ে নেব তোমায়। আমরা নতুন করে পৃথিবী গড়ব। আজ থেকে আমি তোমার ডাক্তার নই, আমি তোমার বিক্রম, আর তুমি আমার কুসুম। একটা একটা কথা রাখবেন, এভাবে পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। আপনি আপনি আগে কলকাতা যান, আপনার বাবা মায়ের সঙ্গে কথা বলুন। তাদের আশীর্বাদ আর অনুমতি ছাড়া আমি আপনার ঘরে গিয়ে উঠতে পারবো না। আমি আমি চাই না আমার জন্য আপনার পরিবারে কোনো অশান্তি হোক। কিন্তু কুসুম, তোমাকে এই অবস্থায় এখানে ফেলে রেখে আমি শান্তিতে থাকবো কি করে? ওই ওই ডাইনি বুড়ি যদি তোমাকে আবার মারে? মা এখন মাসির বাড়ি, ফিরতে হয়তো 2-4 দিন সময় লাগবে। আর আর এখন তো আর আমি আগের কুসুম নই। আমি আমি ঠিক প্রতিবাদ করব। আপনার ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে যে। বিক্রম প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু কুসুমের যুক্তির কাছে তাকে হার মানতেই হলো। সে বুঝল কুসুমের আত্মসম্মান বোধ তাকে কেবল পালিয়ে যেতে বাধা দিচ্ছে। সে চায় সম্মানের সাথে বিক্রমের ঘর আলো করতে। রাধানগর গ্রামটা তখনও ঘুমে আচ্ছন্ন। বাঁশঝাড়ের আড়ালে পাখির ডাক শুরু হয়েছে। বিক্রম যখন গ্রাম ছাড়িয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল ও হয়তো একা ফিরছে, কিন্তু ওর অর্ধেক সত্তাটা তো ওই জরাজীর্ণ মাটির ঘরে। এদিকে পাশের গ্রাম থেকে রোগী দেখে ফেরার সময় হঠাৎ করেই গ্রামের বউ মালতীর সঙ্গে দেখা হলো বিক্রমের। বিক্রম একটু অবাক হলো, কারণ মালতী ওর রাস্তা আটকে দাঁড়িয়েছে। ও মা, ডাক্তারবাবু যে, তা পাশের গ্রাম থেকে কি কুসুমের বাড়ি হয়ে ফিরছেন? বড্ড দেরি হলো না আজ? আপনার তাতে কি দরকার মালতী দেবী? আমি কোথায় গেছি না গেছি সেটা তো আমার পেশাগত ব্যাপার। আহারে, পেশাগত বললেই হলো। বলি, আমাদের মতো কালোরূপদের বাড়িতে তো আপনার পা পড়ে না। কুসুমের মতো কচি বয়স আর ডাগর ডাগর চোখ থাকলে তবেই না ডাক্তারবাবু ব্যাগ হাতে বাড়ি বয়ে যাবেন। আমাদের তো আর সেই রূপ নেই, তাই না? মুখ সামলে কথা বলুন মালতী। কুসুম অসুস্থ, ওর চিকিৎসা করতে আমি ওর বাড়ি গিয়েছিলাম। এর মধ্যে নোংরামি খোঁজার কোনো দরকার নেই। তাই তো রাগ দেখাচ্ছেন কেন? আমি কি মিছে কথা বলছি? গ্রামের লোকেদের তো আর চোখ কানা নয়। বিধবা মেয়ের সাথে এত হাসি ঠাট্টা, রাস্তাঘাটে দাঁড়িয়ে আদিক্ষেতা, ওটা কি চিকিৎসার মধ্যে পড়ে ডাক্তারবাবু? নাকি আসল অসুখটা অন্য জায়গায়? যথেষ্ট হয়েছে। আপনি নিজে কুৎসিত বলে কি সবার মনটাও একই রকম নোংরা বলে ভাবেন? কুসুমের চরিত্র নিয়ে একটা কথা বলার সাহস যেন আপনার আর না হয়। ও একটা সৎ এবং অসহায় মেয়ে। ওর নামে আজে বাজে রটালে ফল ভালো হবে না বলে দিচ্ছি। বাবা, এত দরদ, এত প্রেম, তার উপর বিধবা, পিছু টানও নেই। দুঃসাহস দেখাবেন না মালতী দেবী, ফল খুব খারাপ হবে। আহারে, ডাক্তারবাবুর দেখছি বড্ড গায়ে লেগেছে। বলি, এত পাহারা দেবেন কি করে? কুসুমের শাশুড়ির কানে যখন কথাটা উঠবে, আর মেয়েটাকে আপনার জন্য ঘর ছাড়া হতে হবে, তখন আপনার ওই প্রেমের ওষুধ আর কাজ করবে তো ডাক্তারবাবু? যা ইচ্ছে তাই করুন, কিন্তু মনে রাখবেন, আপনার মতো বিষাক্ত মনের মানুষকে কেউ শ্রদ্ধা করে না। সরুন রাস্তা থেকে। মালতী সরে তো দাঁড়ালো, কিন্তু মনে মনে ঠিক করলো ওদের গ্রামে এইরকম নোংরামি ও হতে দেবে না। যেভাবেই হোক কুসুমের শাশুড়ি মাকে সবটা জানিয়েই ছাড়বে। অন্তত নিজে যতটা জেনেছে বা লোকজনের কাছ থেকে জানতে পেরেছে। রাত তখন প্রায় 10:30। ঝিঁঝি পোকার ডাকে গ্রাম একেবারে নিঝুম। কুসুম বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল।
মনের পর্দায় কেবল বিক্রমের মায়াভরা মুখটাই ভাসছে। এদিকে বোনের বাড়ি থেকে এখনো ফেরেনি বিমলা দেবী। বাড়িতে একাই আছে কুসুম। হঠাৎ করেই দরজায় কড়া নাড়ার শব্দে বুকটা ধক করে উঠল। এত রাত্রে কে হতে পারে? কাঁপা কাঁপা পায়ে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো ও। হঠাৎ ওপার থেকে পরিচিত স্বর ভেসে এলো। কুসুম, কুসুম, দরজা খোলো, আমি বিক্রম। অবাক হয়ে তড়িঘড়ি খিল খুলে দিল কুসুম। দেখল অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে বিক্রম। হে কি, তুমি এত রাতে? কোনো বিপদ হয়নি তো? আহা, না না, বিপদ নয়, ভিতরে আসতে দাও আগে। তুমি কি করে জানলে যে মা এখনো ফেরেনি? আর এই দুর্যোগের রাস্তায় এলে কিভাবে? খবর দেবার মানুষ আছে। আমি একজনকে বলেছিলাম তোমার উপর নজর রাখতে। সে কি? কাকে? অবিনাশ, আমার কম্পাউন্ডার। এ বাবা, অবিনাশদা সবটা জানে? ছি ছি, উনি কি ভাবছেন? কিচ্ছু ভাবছেন না, উনি বেশ খুশিই হয়েছেন কুসুম। তোমাদের এই অশিক্ষিত গ্রামে অন্তত একজন কাণ্ডজ্ঞান সম্পন্ন ছেলে আছে, এটা দেখে আমারও বেশ ভালো লাগে। কথাগুলো বলতে বলতে নিজের ক্লান্ত শরীরটা কুসুমের নড়বড়ে ওই চৌকিটায় এলিয়ে দিল বিক্রম। কুসুম অবাক হয়ে ওর পাশে গিয়ে দাঁড়ালো। এ কি, শুয়ে পড়লেন যে? বাড়ি যাবেন না? না, কাল ভোরেই শহরে ফিরে যাচ্ছি, তাই ভাবলাম শেষ রাতটা তোমার কাছেই থাকি। এই 7টা দিন তোমাকে না দেখে থাকবো কি করে? কি সর্বনাশ! লোকজন দেখলে কি বলবে? তুমি এভাবে রোজ রোজ এলে আমাদের যা রক্ষে থাকবে না। কেউ দেখবে না, তুমি শুধু এসে আমার পাশে বসো, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো, খুব ক্লান্ত লাগছে। কুসুমের সব প্রতিবাদ তার মায়ার কাছে হেরে গেল। আলতো করে বিক্রমের পাশেও বসল। সরু আঙুলগুলো যখন বিক্রমের চুলে আর কপালে স্নেহের পরশ বোলাচ্ছিল, তখন ঘরের সেই ম্লান আলোয় সময় যেন থমকে গেল। বিক্রমের চোখের সেই তৃষ্ণা আর কুসুমের মনের সমর্পণ এক বিন্দুতে এসে মিলল। পর মুহূর্তেই সব জড়তা ভেঙে গেল। বিক্রম উঠে বসে কুসুমকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরল। কুসুমের তপ্ত নিঃশ্বাস আর বিক্রমের আকুলতা মিলেমিশে একাকার হয়ে গেল। সেই নিঝুম মধ্যরাতে দুজনের ঠোঁট একে অপরকে খুঁজে নিল। কোনো সামাজিক পরিচয়, কোনো বৈধতা বা অবৈধতার তোয়াক্কা না করে দুটি তৃষ্ণার্ত শরীর আর মন ভালোবাসার বন্যায় ভেসে গেল। সমাজ যাকে ব্রাত্য করেছিল, বিক্রমের সোহাগে সে আজ এক পূর্ণ নারী। রাত যখন আরো গভীর হলো, ভোরের পাখি ডাকার আগেই বিক্রম নিজেকে কুসুমের বাহু বন্ধন থেকে মুক্ত করল। কুসুমের কপালে একটা স্নেহের পরশ বুলিয়ে ধীর গলায় বলল, আমি আসি কুসুম, ঠিক 7 দিন পর আমি ফিরে আসব। তুমি কিন্তু মানসিকভাবে প্রস্তুত থেকো। সেদিন কিন্তু আমি একা ফিরব না, তোমাকে সঙ্গে নিয়ে তবেই ফিরব। কুসুম জানলার ধারে দাঁড়িয়ে অন্ধকার পথে বিক্রমের মিলিয়ে যাওয়া দেখছিল। তার চোখে আজ আর জল নেই, আছে এক বুক অপেক্ষা আর বিশ্বাস। দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। তারপর দিন গড়ালো, 2 সপ্তাহ গেল, 3 সপ্তাহ গেল, অবশেষে 1 মাস। না, বিক্রম গ্রামে ফিরল না। আর ওদিকে কুসুমের দিন কিভাবে কাটছে তা আশা করি আমাদের শ্রোতা বন্ধুরা খুব ভালোই বুঝতে পারছেন। কিন্তু এরপর কি হবে সেটা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে আরও 1 সপ্তাহ। আজ কুসুমকলি গল্পটা এ পর্যন্তই। তবে পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। কিন্তু আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে চটপট একটা লাইক, একটা কমেন্ট আর সম্ভব হলে হাইপও করতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলের আজকে নতুন শ্রোতা বন্ধু হন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন না। আমরা প্রতি মঙ্গলবার দুপুর 3:30 এবং প্রতি শুক্রবার রাত্রি 8টায় একটা করে ভালোবাসার গল্প নিয়ে এই চ্যানেলে হাজির হই। আশা করি নিরাশ হবেন না। এবার আর সময় নষ্ট না করে চটপট একবার প্রমোট করে ফেলি আমাদের আরও একটা চ্যানেল ভূত চর্চা, যেখানে আমরা প্রতি শনিবার রাত্রি 9:30 এবং প্রতি বুধবার রাত্রি 8:30 একটা করে ভূতের গল্প কিংবা রহস্য রোমাঞ্চ গল্প অথবা সত্য ঘটনা অবলম্বনে অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হই। তবে খুব শিগগিরই আমরা সেখানে সাহিত্যধর্মী গল্প নিয়েও কাজ করা শুরু করব। সেই চ্যানেলটার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল, সম্ভব হলে সেটাও সাবস্ক্রাইব করে দেবেন। এবার চলে আসব গত পর্বের যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন স্নেহা দাস, রিয়া দাস, সৃজা মুখার্জি, সঞ্জয় দাস, ঝর্ণা খাতুন, সায়ন্তনী মণ্ডল, তনুশ্রী দাস, মোহিনী ভট্টাচার্য, কণা রোজারিও, সোনালী চক্রবর্তী, সুপ্রিয়া মাঝি সহ অনেকেই। এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে। আজকের প্রশ্ন, রাধানগর গ্রামের স্বাস্থ্যকেন্দ্রের কম্পাউন্ডারের নাম কি ছিল? যদি গল্পটা মন দিয়ে শোনা হয়ে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর ভীষণ সহজ। চটপট মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর। কথা দিচ্ছি আগামী পর্বে প্রতি পর্বের মতো প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। ভালো থাকবেন। ভালোবাসার মরশুমের সঙ্গে সঙ্গে ভূত চর্চাকেও সঙ্গে রাখবেন।